আমি পড়েছিলাম তরুণ কুমার ভাদুরীর লেখা বেহর বাগি বন্দুক। সেই থেকে আমার ধারণা মধ্যপ্রদেশ মানে বন্দুক, মধ্যপ্রদেশ মানে ডাকাত, মধ্যপ্রদেশ মানে নিষ্ঠুরতা। যে গঙ্গাকে যদি আমরা মা ভাবতে পারি, তাহলে অন্য কোনো নদীর সে মাহাত্ম্য থাকলেও থাকতে পারে। কেউ নেই মন্দির চত্বরে, একটা মন্দিরে কেউ নেই, এরকম বড় একটা হওয়ার কথা নয়, এরকম হওয়ার কথা নয়। এবারে আমাদের সকলকেই সেই মোহনভোগ দেওয়া হলো। আমাদের খাবার কোনো উপায় তখন ছিল না। হঠাৎ অলৌকিকভাবেই বলুন বা অকল্পনীয়ভাবেই বলুন, তখন ওইখানে একটা ট্রেন দাঁড়িয়েছিল, ঘন অন্ধকার, ট্রেনটার মধ্যে কোনো আলো নেই। বললো এই ট্রেন যায়গি, মেরা পয়সা দে দো। হ্যাঁ, পয়সা তো দিতেই হবে, তাদের তো পয়সা দিয়ে দিলাম। কিন্তু এ কোথায় আমাদের নিয়ে এলো? ট্রেনটা কোথাও লোকজন নেই, অন্ধকার। আর ট্রেনটা এমন একটা জায়গায় যেখানে আর আশেপাশে কোথাও কোনো লোক নেই, এমনকি স্টেশনটাও, আলোক উজ্জ্বল স্টেশনটাও অনেকটা দূরে হয়ে গেছে। আমার কাছে খবর এলো যে আমার শ্বশুরমশাই পরলোক গমন করেছেন। আমি যখন মাঝামাঝি এসেছি, সেই সময় হঠাৎ পেছন থেকে হুড় 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 করে একটি ছেলে এসে কিন্তু আমার সামনে এসে দাঁড়িয়ে, সেও কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলেছে। আমি কিন্তু তার মুখ দেখতে পাইনি। পঞ্চম মন্দির থেকে ষষ্ঠ মন্দিরের দিকে যখন যাচ্ছি, আমার সামনে তিনি আছেন। হঠাৎ আমার হাতটা বাড়িয়ে দিলেন তিনি, তার হাতটা তিনি বাড়িয়ে দিয়ে আমার পথ রোধ করলেন। আমি একটু দাঁড়িয়ে গেলাম, বিরক্তও হলাম যে ব্যাপারটা কি। তখন উনি বললেন নাগরাজ হ্যায়। আমি বললাম নাগরাজ? তখন উনি আমাকে আবার ধরেছেন, ওই সুধীর রাত্রের ভাইপো আমাকে আবার ধরেছেন। আপ বড়ে ভাগ্যশালী হ্যায়। নমস্কার প্রিয় দর্শক, আমি চন্দন চক্রবর্তী। সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের একটু নিয়ে যাওয়ার চেষ্টা আমার থাকবে মা নর্মদার কাছে। আপনাদের মধ্যে অনেকেই ইচ্ছা প্রকাশ করেন যে মা নর্মদাকে নিয়ে কিছু এপিসোড করুন না। আসলে দেখুন, মা নর্মদাকে নিয়ে বা তার তীরের বিভিন্ন রকম পরিক্রমা সংক্রান্ত ঘটনা আপনারা প্রচুর শুনেছেন বিভিন্ন চ্যানেলে, এই চ্যানেলেও রয়েছে। কিন্তু তপভূমি নর্মদার মহান স্রষ্টা শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রীর তপভূমি নর্মদা যারা পড়েছেন, তাদের কাছে কিন্তু এটা নতুন কিছু নয়। এবং যারা প্রতি বছর পরিক্রমা করেন, বিভিন্নভাবে নর্মদার উদ্দেশ্যে যান, তাদের জীবনে কিছু না কিছু ঘটনা কিন্তু সবসময় থাকে। আমাদের আজকের এপিসোডটি আমরা উৎসর্গ করছি মা নর্মদার প্রতি, এবং সেই সংক্রান্ত বিষয়ে বা সেখানের পরিক্রমায় যাওয়ার পর যে সমস্ত অদ্ভুত দৈব অলৌকিক ঘটনা বা উপলব্ধি কথা আজকে আমরা শুনবো যার কাছ থেকে। তিনি বসে আছেন আমার সামনেই, একজন বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষ, এবং প্রচুর পরিমাণে অভিজ্ঞতা তার জীবনে সঞ্চিত হয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন তীর্থস্থানে ভ্রমণ করে বা সেখানে গিয়ে এমন কিছু অভিজ্ঞতা তার কাছে রয়েছে যেগুলো সত্যি খুব অসাধারণ, বা আমাদের ভাষায় যেটাকে বলা যায় দৈব অলৌকিক। এবং সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের প্রত্যেকটি ঘটনা একে অপরের থেকে আলাদা। তাই হয়তো আজকে আপনাদের সামনে এমন কিছু ঘটনা আমি নিয়ে আসতে চলেছি, যেটা পরিবেশন করবেন দমদম পার্কের নিবাসী মাননীয় শ্রী স্বপন কুমার ভট্টাচার্য। স্বপনবাবু, আপনাকে সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলে আমি স্বাগত জানাই। নমস্কার। আসলে উনি যেরকমভাবে বিষয় মানে এখানে উপস্থাপন করলেন, এত বড় ব্যাপার নয়। তবে একটা সাধারণ ভ্রমণের ক্ষেত্রে আমাদের যে অভিজ্ঞতা হয়েছিল, সেই অভিজ্ঞতার ভিত্তিতেই আজকে আমি এখানে বক্তব্য রাখব। উনি যেটা বললেন মা নর্মদার কথা, আসলে আমি বা আমরা, আমার একটা ছোট্ট দল ছিল, আমরা বেড়াতে খুব ভালোবাসি। সেই বেড়ানো আমার আসলে শুরু হয়েছিল মানসিক, যেটা প্রায় 66-67 সালে আমি প্রবোধ কুমার সান্যালের মহাপ্রস্থানের পথে এবং দেবতাত্মা হিমালয় পড়ে আমার কতগুলো বিষয় আমার মনের মধ্যে, আমার অন্তরের মধ্যে সবসময় প্রতিফলিত হতো, যে কারণে আমার তখন থেকেই মনে হয়েছিল আমাকে যেতে হবে, আমাকে কেদারনাথে যেতে হবে, কেদারনাথ দর্শন করতে হবে, আমাকে বদ্রীনাথে যেতে হবে, আমাকে হেমকুণ্ড সাহিবে যেতে হবে,
আমাকে গঙ্গোত্রী যেতে হবে, যমুনোত্রী যেতে হবে, যেভাবে উনি প্রেজেন্ট করেছিলেন তা আমার অন্তরের মধ্যে একটা জগৎ তৈরি করেছিল। কিন্তু ঘটনাক্রমে নানাভাবে, সঙ্গ না পাওয়ার জন্য হোক, অর্থের অভাবে হোক, বা যে কোনোভাবেই হোক, ছেষট্টি সাল থেকে আমার স্বপ্ন সফল হতে 2001 সাল এসে গেল। দীর্ঘ 35 বছর পরে আমি প্রথম কেদারনাথ গিয়েছিলাম। কেদারনাথ থেকে বদ্রীনাথ গিয়েছিলাম, এবং সেই কেদারনাথ বদ্রীনাথ ভ্রমণ আমাকে হিমালয়ের ডাক আরো বেশি করে শুনিয়ে আরো বেশি বেশি আকর্ষণ তৈরি করে দিয়েছিল, যে আকর্ষণের ফলে আমি আবার 2004-এ গিয়েছি, 2005-এ গিয়েছি, 2006-এও আমাদের বেড়াতে যাওয়ার কথা হচ্ছে। সেই সময় একটা অন্য ঘটনা ঘটল, যে ঘটনার সঙ্গে দেবদত্তা হিমালয় বা মহাপ্রস্থানের পথের সম্পর্ক নেই। আমাদের একটা ছোট দল, সেই ছোট দলের মধ্যে আমি, আমার স্ত্রী এবং আমার ভ্রাতৃপ্রতিম বন্ধু বিশু, তার স্ত্রী এবং বিশুর মা, তিনি আমাদের দলের মধ্যে যুক্ত নন, তিনি শুধু আমাদের সঙ্গে নর্মদা ভ্রমণে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয়ের তপভূমি নর্মদা গুলে খেয়েছেন। তো যত পড়েছেন, যত জেনেছেন, তত তার মনে হয়েছে একবার তো নর্মদা তটে পা রাখতেই হবে। কিন্তু তার জীবনে সে সুযোগ বড় একটা হয়ে উঠছিল না। তো এক সময় বিশু, শ্যামা এবং বিশুর মা, ওনারা স্থির করলেন এবারে আমরা নর্মদা তটে যাব। বিশু আমার কাছে প্রস্তাব রাখলো যে দাদা চলুন এবার আমরা নর্মদা তটে যাই। নর্মদা তট, সেখানে কি আছে? আমি একটু অবাক হলাম, কারণ আমার কাছে নর্মদা বলে আলাদা কোনো বিষয় ছিল না। আমার কাছে মধ্যপ্রদেশ মানে হচ্ছে একটা রুক্ষ পাহাড়ি একটা শুকনো জায়গা, যেখানে মানুষও রুক্ষ, যেখানে মূলত ডাকাতদের আড্ডা, মানে চম্বল আর কি। কারণ সেই ছোটবেলায় 6-7-এ আমি পড়েছিলাম তরুণ কুমার ভাদুরীর লেখা বেহর বাগি বন্দুক। সেই থেকে আমার ধারণা মধ্যপ্রদেশ মানে বন্দুক, মধ্যপ্রদেশ মানে ডাকাত, মধ্যপ্রদেশ মানে নিষ্ঠুরতা। প্রথমেই আমি বললাম না, আমাকে হিমালয় ডাকছে, আমি হিমালয়ে যেতে চাই। তখন ও আমাকে বলল যে মা এরকম তপভূমি নর্মদা পড়ে খুব ইচ্ছা প্রকাশ করেছেন। তপভূমি নর্মদা বলে একটা বই আছে, আমি আপনাকে দেব, আপনি প্রথম খণ্ড পড়ে দেখুন, যদি আপনার মনে হয় যাওয়া যাবে তাহলে আমরা একসঙ্গে যাই। আমি একটু না না করে রাজি হয়ে গেলাম। তখনও আমাকে বলল যে তপভূমি নর্মদা পড়ার আগে আপনাকে আরেকটা ছোট বই দিচ্ছি, যা নর্মদার রহস্য কথা বা নর্মদার মাহাত্ম্যের কথাই প্রকাশ করেছে গল্পের আকারে। সে বইটির নাম ছিল শঙ্কর কন্যার কাছে। বইটি পড়ে আমি খুব চমৎকৃত হলাম। বইটি পড়ে আমার খুব ভালো লাগলো। বইটি পড়ে আমার মনে হলো যে গঙ্গাকে যদি আমরা মা ভাবতে পারি, তাহলে অন্য কোনো নদীর সে মাহাত্ম্য থাকলেও থাকতে পারে। তাহলে শিবের কণ্ঠ হতে নির্গত হয়েছেন যিনি, সেই মা নর্মদারও কোনো মাহাত্ম্য তো থাকতেই পারে। তখন স্থির করলাম যে তাহলে চলো, তাহলে আমরা নর্মদা ভ্রমণেই যাই। নর্মদা ভ্রমণ মানে আমাদের ভ্রমণ শুরু হয়েছিল অমরকণ্টক দিয়ে। আমার অমরকণ্টক সম্পর্কেও কোনো ধারণা ছিল না, তবু মূলত মাসিমার উৎসাহ, উদ্দীপনা এবং প্রেরণায় আমরা শুরু করলাম যাত্রা।
তিনি যেন ফুটছেন, ট্রেনে উঠেছেন, তিনি যেন ফুটছেন। তিনি রেবা নদী তীরে যাচ্ছেন, তিনি নর্মদা তীরে যাচ্ছেন, ফুটছেন তিনি। তো আমরা প্রথমে বিলাসপুর গেলাম। বিলাসপুর থেকে আমরা নর্মদা এক্সপ্রেস ট্রেনে চেপে পেন্ড্রা রোড গেলাম। পেন্ড্রা রোড থেকে আমরা শেয়ার জিপে করে অমরকণ্টক এলাম। অমরকণ্টক, আজকের অমরকণ্টকের থেকে সেদিনের অমরকণ্টক, সেটা 2006 সালের নভেম্বর মাসের একেবারে শুরুর দিকে। সেদিনের অমরকণ্টক আর আজকের অমরকণ্টকের মধ্যে অনেক তফাৎ হয়েছে। উন্নয়ন বলুন, আধুনিকতা বলুন, অমরকণ্টককে অনেকখানি গ্রাস করেছে। স্বাভাবিকভাবে অমরকণ্টকের প্রাচীনত্ব আরও হারিয়েছে। তপময়ী নর্মদার থেকে তো হারাতেই চলেছে, আরও হারিয়েছে। এখন রীতিমতো বড় রাস্তা, পাকা রাস্তা হয়েছে, ইলেকট্রিক লাইট হয়েছে, শোঁ শোঁ করে গাড়ি যায়। তখনও তা হয়নি। তখনও বড় নির্জন জায়গা, বড় নিরিবিলি জায়গা, বড় সুন্দর, গাছপালা দিয়ে ঢাকা, খুব সুন্দর জায়গা। এবং আমরা যেদিন গিয়ে পৌঁছলাম সেই দিনটাও বড় অদ্ভুত। প্রচণ্ড বৃষ্টি। এই সময় এত বৃষ্টি হওয়ার কথা না, কিন্তু বৃষ্টি হয়েছে। হয়ে সন্ধ্যের দিকে, মানে সন্ধ্যে বলবো না, বিকালের দিকে ক্ষান্ত দিয়েছে বৃষ্টি। সেই সময় আমরা গিয়ে পৌঁছেছি অমরকণ্টকে। তো মেঘলা চারিদিকে, বৃষ্টি বেশি হয়ে যাওয়ার ফলে, একে তো নভেম্বর মাসের শুরু, ওইদিকে অনেক ঠান্ডা পড়ে, একটা ঠান্ডা ঠান্ডা ভাব। আর তার মধ্যে আলো নেই, গোটা অমরকণ্টকে আলো নেই। আমরা যেখানে গিয়ে পৌঁছলাম, অমরকণ্টকে গিয়ে আমরা যেখানে উঠলাম, আমি পোস্টাল ডিপার্টমেন্টের এমপ্লয়ি। আমাদের পোস্টাল ডিপার্টমেন্টের একটি ছোট্ট হলিডে হোম বলবো না, একটা ইন্সপেকশন বাংলো গোছের আছে, যা বুক করা যায়। ইন্সপেকশনের কাজ না থাকলে সাধারণ কর্মচারী তারা বুক করতে পারেন। তো আমি আসবার আগে অমরকণ্টকের ওই ইন্সপেকশন বাংলো বুক করে এসেছিলাম, এবং আমাকে বলাই ছিল যদি কোনো ইন্সপেকশন না থাকে তবেই তুমি পাবে। যাই হোক, তো যখন সেখানে গিয়ে উঠলাম, একটা অদ্ভুত ভালো লাগা আমাদের মধ্যে কাজ করছিল। একটা বিরাট চত্বর, সেই চত্বরের একদিকে ছোট্ট একটু পোস্ট অফিস, আর একদিকে ছোট্ট একটা ইন্সপেকশন বাংলো। 3জন বড়জোর মানুষ থাকতে পারে এইরকম একটা ব্যবস্থাপনা আছে, সবই, কিন্তু একেবারেই 2-3 জনের জন্য সেরকম একটা ব্যবস্থাপনা। কিন্তু ওইখানে ওই চৌহদ্দির মধ্যে সম্পূর্ণ স্বাধীনতা আমাদের। আমরা যেখানে খুশি বসতে পারি, যেখানে খুশি দাঁড়াতে পারি, যা খুশি করতে পারি, এবং আমরা যখন খুশি বেরোতে পারি, যখন খুশি ঢুকতে পারি, কোনো কিছুতে কোনো বাধা নেই। এমন জায়গায় আমরা গিয়ে পৌঁছলাম, এবং ঘর দোর পরিবেশ দেখে আমাদের বেশ ভালো লাগলো। আচ্ছা, ঠিক আছে, ভালোই হলো। এবং সেখান থেকে আমাদের প্রথমেই মাসিমা বলে দিলেন যে আমাদের কিন্তু প্রথমেই মন্দিরে যেতে হবে। আমরাও চললাম মন্দিরে। মন্দিরে তখন সন্ধে হয়ে এসেছে। আকাশে প্রচুর মেঘ, অথচ ছেঁড়া ছেঁড়া মেঘের ফাঁক দিয়ে চাঁদের একটু আধটু উঁকি ঝুঁকিও রয়েছে। মন্দিরে প্রায় কেউ নেই। এই ওয়েদারের কারণেই সম্ভবত, বা আলোকহীনতার কারণেই সম্ভবত কেউ নেই মন্দিরে। আমরা মন্দিরে গিয়ে প্রবেশ করলাম, ফাঁকা মন্দির। আমরা বিগ্রহ দর্শন করলাম, ভালো করে দর্শন করা যাচ্ছে না, আলো নেই। খানিকক্ষণ পরে আরতি শুরু হলো। সেই আরতি তখনও এই যান্ত্রিক জয়ঢাক হয়নি, তখনও নিজে একজন কর্মচারী জয়ঢাক বাজাতো। তো সেই জয়ঢাকের বাজনা, আরতির ঘণ্টা, এবং যে নর্মদা অষ্টকম যেটা পড়া হতো, যে স্তোত্র পড়া হতো, সেই নর্মদা অষ্টকমের অপূর্ব মানে ছন্দ আমাদের খুব আনন্দ দিয়েছিল। মন্দির পরিক্রমা করতে নেমে
মন্দিরের ঠিক পেছনেই যে নর্মদা উদ্গম সেটা ঘিরে দেওয়া আছে, তার চারপাশ দিয়ে যখন পরিক্রমা করছি তখন একটা অদ্ভুত রকম নিজেকে মনে হচ্ছে কেউ নেই, কেউ নেই মন্দির চত্বরে। একটা মন্দিরে কেউ নেই এরকম বড় একটা হওয়ার কথা নয়, যারা কাজ করছেন মন্দিরে তারা ছাড়া আর কেউ নেই, ভক্তরা কেউ নেই, এরকম হওয়ার কথা নয়। কিন্তু আমরা পরিক্রমা করে যাচ্ছি নিজের মনের আনন্দে, একটু ঠান্ডা ঠান্ডা আছে, অসুবিধা কিছু হচ্ছে না। ছেঁড়া ছেঁড়া মেঘের ফাঁক দিয়ে কখনো চাঁদ উঁকি দেয়, কখনো দেয় না। সে একটা অদ্ভুত পরিবেশ, একটা অলৌকিকত্ব যেন ওই মন্দির চত্বরের মধ্যে ছিল। সেই মন্দির চত্বরে পরিক্রমা করতে করতে আমরা একটু সন্ধে হয়ে যাওয়ার পর, মন্দির বন্ধ হয়ে যাওয়ার সময় এলে আমরা আবার ফিরে এলাম আমাদের ইন্সপেকশন বাংলোয়। তো সেই দিন থেকে নর্মদা মায়ের প্রতি এবং অমরকণ্টকের নর্মদা মায়ের মন্দিরের প্রতি, অমরেশ্বর মহাদেবের প্রতি একটা অন্যরকম আকর্ষণ আমার তৈরি হলো। যদিও শিবজির প্রতি একটা আকর্ষণ আমার প্রথম থেকে ছিল, যার ফলে আমার প্রথম দর্শন কেদারনাথ, সেখানেও একটা অন্যরকম অভিজ্ঞতা আমার হয়েছিল। যাই হোক, তো শিবজির প্রতি এবং মা নর্মদার প্রতি একটা আকর্ষণ আমার তৈরি হলো যে হ্যাঁ, এ একটা ঠিক জায়গায় এসেছি। আমি জানতাম না, আমি কোনোদিন শুনিনি, আমি সামান্য একটুখানি তপভূমি নর্মদা সামান্য একটু অংশ পড়ে এসেছি আর শঙ্করকন্যার কাছে পড়ে এসেছি, কিন্তু খুব ভালো লাগলো। পরবর্তী দিনে আমি গেলাম কপিলধারা, পরবর্তীকালে আর একটু এগিয়ে গেলাম দুধধারা। সব কিছুর পৌরাণিক গল্প আছে, পৌরাণিক গল্প এবং প্রাকৃতিক পরিবেশ একটা অদ্ভুত আনন্দময়তা এনে দিল। অথচ লোকজন কিন্তু কোথাও বিশেষ নেই, খুব সামান্য মানুষজন যারা ওই দিকে গেছেন। কপিলধারা আপনারা জানেন যে নেহরুজির চিতাভস্ম ওখানে বিসর্জন হয়েছিল। তো কপিলধারা দেখে দুধধারা, যা কিনা ঋষি দুর্বাসার আশ্রম ছিল, তপস্থলী ছিল, সেই ঋষি দুর্বাসার তপস্থলীর পাশেই মা নর্মদা বয়ে চলেছেন খরস্রোতে, এবং ঋষির ইচ্ছা কল্পে মা নর্মদা সেই অঞ্চলে দুধের রূপ ধারণ করেছিলেন। ঋষির পানের ইচ্ছা হয়েছিল বলে মা নর্মদার পীযূষ সেখান দিয়ে বয়ে চলেছিল, সেই জন্য ওই জলধারাকে দুধধারা হিসেবে বলা হয়। সে এক অদ্ভুত সুন্দর জায়গা, সুন্দর পরিবেশ। তো এই দেখে আমার, এবং তারও পরে আমাদের সেই মানে দিন যাওয়া হয়নি, সেবারের অমরকণ্টক ভ্রমণে যাওয়া হয়নি। মাইকি গুফা বলে একটা জায়গা আছে যেখানে মা নর্মদা সোনভদ্র নদীর বিবাহ সম্পন্ন হয়েছিল, সেটা পাহাড়ের ওপরে একটা গুহায়। সেবার আমাদের যাওয়া হয়নি নানা কারণে, বৃষ্টি বাদলের কারণে এবং আমাদের সময় অভাবের কারণে। তারপরে আমরা গেলাম মাইকি বাগিয়া। বলা হয় মা নর্মদা তিনি ছোটবেলায়, শিশুকালে আর কি, খেলা করতেন যে স্থানে, সেই স্থানটি হলো মাইকি বাগিয়া, একটি জায়গা যেখানে প্রচুর গাছপালা, সবুজের সমারোহ, সেইখানে সোনভদ্র নদের উদ্গম। কিন্তু মা নর্মদার ক্রীড়াক্ষেত্র, ছোটবেলার ক্রীড়াক্ষেত্র মাইকি বাগিয়া, সেইখানে আমরা গেলাম। আমরা যখন গিয়ে পৌঁছেছি তখন দুপুরবেলা। যিনি আমাদের নিয়ে পরিভ্রমণে বেরিয়েছেন তিনি কিন্তু অমরকণ্টক মন্দিরের একজন পুরোহিত। তো তিনি আমাদের বলেছেন যে, আমরা বলেছিলাম যে আমরা কোথাও একটা খেয়ে নিই বা কিছু খাবার তুলে নিই। তো খাবার তুলে নিই না, কিছু খেয়ে নিই। উনি বললেন না না, ওসব কিছু করতে হবে না, খাওয়া আমরা মাইকি বাগিয়ায় গিয়ে করব। ঠিক আছে, আমরা ভেবেছি মাইকি বাগিয়ায় গেলে তাহলে একটা খাওয়ার বন্দোবস্ত নিশ্চয়ই সেখানে আছে। আমরা মাইকি বাগিয়ায় গেলাম। আরও একটি ব্যাপার সেখানে ঘটেছিল, আমরা জব্বলপুর থাকাকালীন আমরা সংবাদ পেয়েছিলাম যে আমার শ্বশুরমশাই তিনি খুব অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি হয়েছেন। আমি বেড়াতে আসার আগে
তিনি অসুস্থ ছিলেন, তাকে নার্সিংহোমে ভর্তি করিয়ে সুস্থ করে বাড়িতে দিয়ে তারপরে আমরা যাত্রা শুরু করেছিলাম। কিন্তু আমরা অমরকণ্টকেই তো খবর পেলাম যে তিনি অসুস্থ হয়ে পড়েছেন আবার। তো তখন ওই আমাদের ড্রাইভার, যিনি পুরোহিত বটে, তিনি বললেন যে আপনারা একটা কাজ করুন, মাইকি বাগিয়ায় গিয়ে মায়ের কাছে যদি প্রার্থনা করা যায় যে আমাদের এই পরিক্রমা কালে আমাদের সামনে যেন কোনো অঘটন না আসে, এটা যদি আপনারা প্রার্থনা করতে পারেন মায়ের কাছে, তাহলে তা সফল হবে। তো আমরা সেই একটা পূজার আয়োজন আমরা মাইকি বাগিয়া করেছি। করে তারপরে যখন সমস্ত কাজকর্ম শেষ হয়েছে, আমরা ঘোরাঘুরি করেছি, আমাদের খিদেও পেয়েছে, আমাদের ক্লান্তিও আছে, আমরা এক জায়গায় বসে আছি। তখন ওনাকে বললাম যে তাহলে আমরা খাওয়ার দাওয়ার বন্দোবস্তটা কোথায় করবো, এখানে তো কিছু দেখছি না। তো উনি বললেন যে খাওয়া দাওয়া মানে ব্যাপারটা হলো যে এখানে তো খাবার কিছু নেই, আপনারা খাবার কিছু আনেননি সঙ্গে? আমি তো ভাবলাম আপনারা এনেছেন, মাইকি বাগিয়া গিয়ে খাবো। তো আমরা বললাম না তো, আমরা তো জানি না কোথায় কি পাওয়া যায় না যায়, আমরা খাবার দাবার তো কিছু আনিনি, আপনি বললেন মাইকি বাগিয়া গিয়ে খাবো, তার মানে ভেবেছি ওইখানে বন্দোবস্ত আছে। এখন এরকম যখন আমাদের হতচকিত অবস্থা, তখন একটু দূরে, সামান্য দূরে আমরা দেখছি যে অনেক কি বলবো, সন্ন্যাসী, অনেকে তারা একত্রিত হয়েছেন। আসলে মাইকি বাগিয়া হচ্ছে এমন একটি স্থান যেখান থেকে নর্মদা পরিক্রমা শুরু হয়। নর্মদা পরিক্রমা দু রকমের আছে, যাই হোক, নর্মদা পরিক্রমা শুরু হয়, আবার নর্মদা পরিক্রমা শেষও হয় মাইকি বাগিয়া এসে। সেই জন্য মধ্যপ্রদেশে বা মধ্য ভারতে বা উত্তর ভারতেও হয়তো খুব প্রচলিত আছে কন্যা ভোজন। তো আমরা দেখছি সে কিছু দূরে কিছু সন্ন্যাসী তারা চলাফেরা করছেন, কিছু একটা রান্না বান্নার আয়োজন হচ্ছে ইত্যাদি ইত্যাদি। এবং একটু পরে দেখলাম অনেকগুলি বাচ্চা বাচ্চা মেয়েকে তারা লাইন দিয়ে বসিয়ে দিলেন এবং খাবার পরিবেশন করছেন। ঠিক আছে, এবারে ওই সন্ন্যাসীদের মধ্যে একজন এসে আমাদের কাছে একটি শালপাতার মধ্যে মোহনভোগ নিয়ে এসে হাজির হয়েছেন যে আপনারা একটু সেবা করুন। এবারে আমাদের সকলকেই সেই মোহনভোগ দেওয়া হলো। আমাদের কাছে খাবার দাবার কিছু ছিল না, কিন্তু আমাদের ভীষণ খিদে ছিল পেটে, আমাদের খাবার কোনো উপায় তখন ছিল না। হঠাৎ অলৌকিকভাবেই বলুন বা অকল্পনীয়ভাবেই বলুন, ওনারা যে কন্যাভোজনের আয়োজন করেছিলেন, সেই কন্যাভোজন কাজ শেষ হয়ে যাওয়ার পরে ওনারা সেই মোহনভোগ আমাদের মধ্যে বিতরণ করলেন এবং সেইটা খেয়েই আমাদের ক্ষুধা নিবৃত্তি হয়ে গেল। তো প্রথমেই মনে হলো যে মা নর্মদার আশীর্বাদ এই দিয়েই বোধহয় আমাদের মধ্যে শুরু হলো, প্রত্যক্ষ অভিজ্ঞতা আমাদের যে এইটা দিয়ে বোধহয় শুরু হলো। যাই হোক, তারপর আমরা ওখান থেকে চলে গেলাম জব্বলপুর। জব্বলপুরে ধোঁয়াধার জলপ্রপাত দেখে এবং মার্বেল রককে নর্মদা নদীতে নৌকা ভ্রমণ করে আমাদের খুবই আনন্দ হয়েছে। 64 যোগিনীর মন্দির দেখেও আমাদের খুব ভালো লেগেছে। এবং সেইখান থেকে আমরা জব্বলপুর থেকে মহানগর এক্সপ্রেস ধরে আমরা ওঙ্কারেশ্বর যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। ওঙ্কারেশ্বর যেতে গেলে খান্ডোয়া স্টেশন হয়ে যেতে হয়। ওঙ্কারেশ্বর ডাইরেক্ট যাওয়ার ট্রেন জব্বলপুর থেকে কিছু ছিল না। খান্ডোয়া স্টেশনে নামতে হবে শুনে আমাদের বেশ হয়েছিল, আনন্দ লেগেছিল যে খান্ডোয়া স্টেশন হচ্ছে অশোক কুমার, কিশোর কুমার এবং অনুপ কুমারের জন্মস্থান। তো সেই খান্ডোয়া স্টেশনে যাব, এটা আমাদের একটা বেশ অন্যরকম মনে হচ্ছিল যে এই নামকরা বাঙালিদের জন্মস্থানে আমরা যাব। তো যাই হোক, সেখান থেকে আমরা ট্রেন ধরে খান্ডোয়া স্টেশনে এসে নামলাম। তখন রাত প্রায় 3:30 থেকে 4টে এই সময় নামলাম।
নেবে দেখলাম খান্ডোয়া স্টেশন তেমন একটা বড় কিছু স্টেশন নয়, মাঝারি আকারের স্টেশন। একটা প্রান্তে আলো, লোকজন, যাত্রী যাতায়াত, ট্রেন আসা যাওয়া ইত্যাদি যাও বা আছে। আরেকটা প্রান্ত, সেটা হয়তো আগে প্রাণবন্ত ছিল, এখন খানিকটা পরিত্যক্ত। সেই প্রান্ত বড্ড অন্ধকার, নিবিড়ভাবে অন্ধকার, এবং অবহেলার একটা চূড়ান্ত ছবি সেই প্রান্তে রয়েছে। তো আমরা এইবারে আর বুঝতে পারছিলাম না আমরা খান্ডোয়া থেকে পরবর্তী ওঙ্কারেশ্বর যাবার উপায় আমাদের কি, আমরা বুঝতে পারছিলাম না। তখন আমাদের একজন, ওখান থেকে কেউ একজন ডাইরেকশন দিলেন যে একটু এগিয়ে যান, ওখান থেকে বাস ছাড়ে, বাস স্ট্যান্ড আছে, বাস ছাড়ে। তখন রাত। আমরা দুজন কুলি নিলাম, তারা আমাদের নিয়ে এগিয়ে চললো। তারা আগে আগে যাচ্ছেন, আমরা পেছন পেছন। সামান্য খানিকটা দূরেই একটি বাস স্ট্যান্ড। সেই বাস স্ট্যান্ডে অনেকগুলো বাস এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিছু লোকজনও রয়েছে, যারা কেউ কন্ডাক্টর, কেউ ড্রাইভার, কেউ টিকিট দিয়ে থাকেন। কিন্তু এর বাইরে কয়েকজন কর্মচারী এবং আমরা, এর বাইরে কোনো মানুষ সেখানে নেই। গভীর রাত এবং অন্ধকার, সামান্য কিছু টিমটিমে আলো জ্বলা ছাড়া অন্ধকার। তো আমরা যাকে যাকে জিজ্ঞেস করছি, বলছে ওঙ্কারেশ্বর যাওয়ার কোনো বাস এখন নেই, 1-1.5 ঘন্টা পরে আসবে, এবং এলে তখন যাত্রী বুঝে যাবে। আমাদের একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে দাঁড় করিয়ে দিল। গভীর রাত, লোকজন নেই, প্রায় নির্জন একটি স্থান, কোনো বাস নেই। আমরা কিভাবে যাব? কেউ আমাদের যেন খুব একটা কিছু জানাতে চাইছে না। তারপরে কেউ একজন বলল যে ওইখান থেকে গাড়ি যায়, তোমরা দেখো যদি ওখান থেকে গাড়িতে যেতে পারো, গাড়ি ভাড়া করে। আমরা গেলাম। তো একটি গাড়ি, অ্যাম্বাসেডার, সেই গাড়ির সঙ্গে কথা বললাম, বললো হ্যাঁ 1000 টাকা দিলে যাব। আমরা তখন আসলে মাসিমাকে নিয়ে, আমার স্ত্রী, বিশু স্ত্রী, এদের নিয়ে অন্ধকারের মধ্যে থাকতে চাইছি না দাঁড়িয়ে নির্জন জায়গায়। আমি বললাম ঠিক আছে তাই। গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করতেই হঠাৎ একটা বিকট শব্দ করে গাড়ি থেমে গেল। ড্রাইভার নেমে বলল যে না, আর যাওয়া যাবে না, গাড়ি খারাপ হয়ে গেছে। গাড়ি ঠিক করতে করতে কাল সকালবেলা উঠে মেকানিক ডেকে তবেই গাড়ি ঠিক করা যাবে, নয় যাবে না। ওঙ্কারেশ্বর আমরা যেতে পারবো না। তখন কি করব এই অবস্থায়, খুবই বিউল্ডার্ড। দুইজন কুলি, তারা কিন্তু একটু অপ্রকৃতিস্থ ছিলেন, একটু ড্রিঙ্ক করেছিলেন। আমাদের এসে বললো তুমি যাওগে? আমরা বললাম হ্যাঁ সেই জন্যই তো এসেছি, চলো। বলে তারা আমাদের মালপত্র তুলে নিয়ে হনহন করে হাঁটতে থাকলো, আমরাও পিছন পিছন দৌড়তে থাকলাম। তারা স্টেশনের দিকে যাচ্ছে, অন্তত কিছু লোকজন, কিছু আলো, একটা শেল্টার তো হবে। ওমা, স্টেশন প্ল্যাটফর্মের কাছে এসে তারা দেখি বাঁ দিকে যেদিকে আলো, লোকজন, সেদিকে না গিয়ে ডান দিকে যেদিকে ঘন অন্ধকার, সেই দিকে চলেছে। এ কি, কোথায় নিয়ে যাচ্ছে? নানা রকম চিন্তা তখন মাথার মধ্যে কাজ করছে। কিন্তু তারা চলেইছে। তারা একটা প্ল্যাটফর্ম থেকে নেমে রেল লাইন পার হয়ে পরের প্ল্যাটফর্ম, তারপরে আবার নেমে আরেকটা রেল লাইন পার হয়ে পরের প্ল্যাটফর্মে উঠে দুম করে আমাদের ব্যাগপত্র সব রেখে দিয়ে, তখন ওইখানে একটা ট্রেন দাঁড়িয়েছিল, ঘন অন্ধকার, ট্রেনটার মধ্যে কোনো আলো নেই। ট্রেন দাঁড়িয়েছিল, বললো এই ট্রেন যায়গি, মেরা পয়সা দে দো, মেরা পয়সা দে দো। হ্যাঁ, পয়সা তো দিতেই হবে, তাদের তো পয়সা দিয়ে দিলাম। কিন্তু এ কোথায় আমাদের নিয়ে এলো? ট্রেনটা কোথাও লোকজন নেই, অন্ধকার। আর ট্রেনটা এমন একটা জায়গায় যেখানে আর আশেপাশে কোথাও কোনো লোক নেই, এমনকি স্টেশনটাও, আলোক উজ্জ্বল স্টেশনটাও অনেকটা দূরে হয়ে গেছে। এবারে আমরা একটু ঘুরে ফিরে ট্রেনটা দেখছি। ট্রেনটাও বড্ড পুরনো ট্রেন, মানে কোনো রকম সংস্কার কখনো করা হয় না, ভীষণ পুরনো ট্রেন। কোনো মতে বোধহয় এই ট্রেন লাইনটা চলছে এরকম। তো আমরা ভাবছি তো এখানে এই ট্রেনটা যাবে, এই ট্রেনটা কত অবধি যায় কিছুই বুঝতে পারছি না, কাকে জিজ্ঞেস করব তাই কিছুই বুঝতে পারছি না। তো এমনি করতে করতে আরেকটু সময় যাওয়ার পরে
আমরা আমার স্ত্রীকে, বিশু স্ত্রী এবং মাসিমা, মাঝখানে একজন মালপত্র সহ ওদের মাঝখানে রেখে আমরা দুজনে ট্রেন ধরে, একজন বাঁদিকে গেল, বিশু বাঁদিকে গেল, আর আমি ডান দিকে গেলাম। ট্রেনে কোথায় লোকজন আছে না আছে, কোথায় গিয়ে উঠবো না উঠবো এটা দেখবার জন্য। একবার আমি এদিক দিয়ে ঘুরে এলাম, দেখলাম দু একজন আছে মানুষ, তারা ভোরবেলা ট্রেন হিসেবে হয়তো যাবে। তারা বেশিরভাগই দেখে মনে হলো যে কাজের মহিলারা যেমন ট্রেন ধরে থাকেন, সকালের ট্রেন, সেই রকম। তো ইতস্তত করছি আমরা, এই সময় বিশু হঠাৎ দৌড়ে এসে বললো, দাদা শিগগিরই আসুন। কি হয়েছে? বললো চলুন, এক ভদ্রলোক ডাকছেন। এখানে আমাদের ভদ্রলোক ডাকছেন, আমিও খুব অবাক হলাম। তাড়াতাড়ি গেলাম, গিয়ে দেখি এক ভদ্রলোক ট্রেনের মধ্যে বসে আছেন। সে ওদের ওই ট্রেনের জানলায় গড়াদে নেই আর কি, একদম ফাঁকা। তা তিনি জানলার পাশে বসে রয়েছেন, জানলা দিয়ে হাত বাড়িয়ে আমাদের ডাকছেন। গেলাম, তো ভদ্রলোক নমস্কার করে বললেন, আমার নাম সুধীর আত্রে। আমরা তো চুপ করে তাকিয়ে আছি। উনি বললেন, দেখুন আমি কলকাতায় জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে 14 বছর চাকরি করেছি, সেই সুবাদে বাংলা আমার একটু জানা, একটু বোঝার। আমি আপনাদের কথাবার্তা শুনে এইটুকু বুঝতে পেরেছি যে আপনারা কলকাতা থেকে আসছেন, আপনারা বাংলার লোক, এবং আপনারা ওঙ্কারেশ্বর যাবেন, কিন্তু ওঙ্কারেশ্বর যাওয়ার পথ বা উপায় খুঁজে পাচ্ছেন না। তাই আমার মনে হলো যে আমি তো এখানকার লোক, আমি ওঙ্কারেশ্বরের লোক, আমার উচিত হবে, মানে আমার কলকাতার প্রতি ভালোবাসা থেকেই আমার মনে হলো আমার উচিত হবে আপনাদের ডেকে একটু ডাইরেকশন দেওয়া। আমরা তো হাতে চাঁদ পাওয়ার মতো অবস্থা, এত অনিশ্চয়তার মধ্যে এরকম একটা আশ্চর্য আশীর্বাদমূলক বিষয়। তো বললাম, হ্যাঁ একটু যদি বলেন তো খুব ভালো হয়। আর এই ট্রেনটা, বলে আপনি চিন্তা করবেন না, আপনি এই ট্রেনে উঠে পড়ুন, এই ট্রেনটা আপনার যেখানে খুশি উঠুন, এই ট্রেনটা ওঙ্কারেশ্বর রোড হয়ে যাবে, ওঙ্কারেশ্বর রোডে আপনারা নেমে যাবেন। ওঙ্কারেশ্বর রোড স্টেশনটা উপরে, নিচে নামলেই আপনারা বাস স্ট্যান্ড পাবেন। সেই বাস স্ট্যান্ড থেকে ওঙ্কারেশ্বর মন্দির অবধি আপনাদের বাস পৌঁছে দেবে। এবারে ওঙ্কারেশ্বর রোডে আপনারা গিয়ে, মানে ওঙ্কারেশ্বর মন্দির দর্শনকালে আপনারা কোথায় থাকবেন তা কি কিছু ব্যবস্থা করেছেন? তখন খুব একটা তেমন বন্দোবস্ত ছিল না, একটু প্রাচীনত্ব ব্যাপার ছিল। আমরা বললাম, না কিছুই না, আমরা জানি না কিছু, আমাদের কোনো ধারণা নেই। বলে, আপনারা একটা কাজ করবেন, আমার এক ভাইপো, সে ওই ওঙ্কার মামলেশ্বর বলে, মানে দুটো মন্দির, ওঙ্কারেশ্বর আর নর্মদা নদীর এক পারে ওঙ্কারেশ্বর, আরেক পারে মামলেশ্বর। তো ওই ওঙ্কার মামলেশ্বর মানে মামলেশ্বর মন্দিরের পুরোহিত। আপনারা তার সঙ্গে যোগাযোগ করে আমার নাম করে বলবেন আমি আপনাদের পাঠিয়েছি, উনি আপনাদের থাকার বন্দোবস্ত বা অন্যান্য যে কোনো জিনিস আপনাদের প্রয়োজন উনি ব্যবস্থা করে দেবেন। মানে অসাধারণ আশীর্বাদের মতো আমাদের মনে হলো। তারপরে আমরা ট্রেনে উঠলাম। ট্রেনটি ওঙ্কারেশ্বর রোডে ভোর 6টা নাগাদ পৌঁছে দিল। সবে ভোর হচ্ছে, তখন আমাদের সারা রাত জার্নি করে এবং খাওয়া দাওয়া কিছু নেই, একটা অনিশ্চয়তার মধ্যে আমাদের সবার খুব খিদেও পেয়েছে। স্টেশনে নামা মাত্র, স্টেশনেও লোকজন নেই, ওঙ্কারেশ্বর রোড স্টেশনেও বিশেষ লোকজন নেই, স্টেশনে নামা মাত্র একটি বাচ্চা ছেলে ছুটে এলো। ছুটে এসে ওর হাতে পোহার থালা, পোহা বিক্রি করতে এসেছে। আমরা তো ভাবলাম যে সত্যি এ দৈব কৃপা ছাড়া এ সম্ভব না, খিদে পেয়েছে খুব, এখানে কিছুই খাবার পাওয়ার কথা না, পোহা। তোকে বললাম, ভাই আমরা তো 5 জন মানুষ। বললাম, আমি এনে দিচ্ছি। ও আমাদের এনে দিল, আমরা পোহা খেলাম, খুব ভালো লাগলো এবং খিদেও মিটলো। নিচে নেমে গেলাম, ওঙ্কারেশ্বর বাস ধরে ওঙ্কারেশ্বর পৌঁছে গেলাম। ওঙ্কারেশ্বরে পৌঁছে সেই সুধীর আত্রেবাবু ভাইপো যিনি, তাকে খুঁজে বার করে গেলাম। তো তিনি বললেন, হ্যাঁ হবে। বলে তিনি আমাদের কয়েকটি ঘর দেখালেন। আমাদের সেই ঘর একদম পছন্দ হলো না, ভীষণ অপরিচ্ছন্ন, ভীষণ নোংরা, ঠিক মতো সিকিউরিটির কোনো ব্যাপার নেই, আমাদের একদম পছন্দ হলো না। আমি বললাম, না না এরকম ঘর না। তখন উনি খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, যাবেন তাহলে চলুন।
চলুন। উনি আমাদের নিয়ে এলেন, আমরা ওনার পেছন পেছন এলাম। অনেকটা দূরে একটি আশ্রম তৈরি হয়েছে, গজানন আশ্রম। সেই আশ্রমটি তখন তৈরি হয়েছে, কিন্তু সেই আশ্রমটি তখনও উদ্বোধন হয়নি, একেবারে নতুন। শ্বেত পাথরের মন্দির, একেবারে নতুন, সমস্ত জিনিসপত্র নতুন। তো উনি আমাদের গেটের সামনে দাঁড়িয়ে বলুন, আপনারা ভেতরে গিয়ে বলুন আমরা এরকম ট্যুরিস্ট হিসেবে এসেছি বেড়াতে, আমাদের থাকার জায়গা নেই, আমাদের যদি একটু আশ্রয় দেন। তো আমরা ভাবলাম যে আমরা গিয়ে বলবো, আমাদের কে চেনে, আমাদের কেন থাকতে দেবে? আপনি চলুন, আপনি মমলেশ্বর মন্দিরের পুরোহিত, আপনাকে চেনে, আপনি চলুন, তাহলে যদি বা স্থান পাই। বললো না, আমি গেলে আপনাদের ওরা জায়গা দেবে না। সে কি, আমরা অপরিচিত দেবে? বলে হ্যাঁ, আমি গেলেই ওরা মনে করবে যে আমি দালাল হিসেবে আপনাদের নিয়ে এসছি ওই আশ্রমের জন্য। ওনারা কখনো দালালকে আশ্রয় দেবেন না। কি অদ্ভুত ব্যাপার। ঠিক আছে, তাই আমরা গেলাম, আমরা রিকোয়েস্ট করলাম এবং আমরা ঘরও পেয়ে গেলাম। উদ্বোধন হয়নি, তা সত্ত্বেও ওনারা ঘরও দিলেন আমাদের এবং বললেন আমাদের নিয়ম কানুন কিন্তু মানতে হবে। ঠিক আছে, আমাদের নিয়ম কানুন মানতে কি অসুবিধা? আমাদের তো কোনো কাজ নেই, আমাদের তো খালি ঘুরে বেড়ানো কাজ। ঠিক আছে, থাকলাম। সে একটা আনন্দময় থাকা হলো এবং খুব জোরালো থাকার বন্দোবস্ত, কিন্তু সামান্য মূল্যে। ঠিক আছে, পরের দিন আমরা ওঙ্কারেশ্বর মন্দির দর্শন করে ওং পর্বতের যে পরিক্রমা, ওই পরিক্রমাটা করতে বেরোলাম। সেইখানে আরেকটি আশ্চর্যজনক ঘটনা আজও আমাদের মনের মধ্যে নাড়া দেয়। মাসিমা ওঙ্কারেশ্বর পরিক্রমায় যাচ্ছেন, ওনার হাতে একটা বড় কাপড়ের ব্যাগ মতো, পেটটি ফোলা। মাসিমা চলেছেন, ওখানে কি আছে আমরা জানি না, মাসিমা হয়তো টাকা পয়সা নিয়ে চলেছেন বা অন্য কিছু। খুব সযত্নে মাসিমা ওটা রক্ষা করে চলেছে। ওঙ্কারেশ্বর মন্দির, ওঙ্কারেশ্বর লিঙ্গ দর্শনের পর আমরা এগিয়ে চলেছি পরিক্রমার পথে। একটু এগোতেই একটা ব্রিজ মতো আছে, সেই ব্রিজের নিচটা খাদের মতো পাহাড় নেমে গেছে, চারিদিকে ঘন জঙ্গল। সেই ব্রিজের ওপর উঠে মাসিমা ব্যাগের মধ্যে হাত দিয়ে এমনি করে দুপাশে খালি ছড়াচ্ছেন, একবার এই পাশে গিয়ে ছড়াচ্ছেন, একবার এই পাশে গিয়ে ছড়াচ্ছেন। মাসিমা কি দিচ্ছেন? আরে গাছের বীজ, গাছের বীজ ছড়াচ্ছি। এখানে এত গাছ, এত জঙ্গল, এত গাছ, এত রকম, সব তো এখানকার গাছ। আমাদের বাংলার গাছও কিছু হোক। শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মশাই যে এসেছিলেন, যে দেখেছিলেন, তার আরেকটা পরিচয় এখানে রেখে যায়, আমাদের বাংলার গাছও কিছু হোক। মাসিমার সেই ভূমিকা আমাদের ভীষণ অবাক করেছিল। আরণ্যক উপন্যাসে বিভূতিভূষণ লিখেছিলেন যুগল কিশোরের কথা, যিনি গভীর অরণ্যের মধ্যেও বৃক্ষরোপণ করতেন। আমরা দেখলাম একেবারেই সকপল কল্পিত চরিত্র বোধহয় বিভূতিভূষণ সৃষ্টি করেননি, আমাদের মাসিমাও তো তাই করছেন। জঙ্গলের মধ্যে উনি আমাদের পশ্চিমবঙ্গের গাছের বীজ ছড়াচ্ছেন। আজ মাসিমা নেই, আর আজ হয়তো নিশ্চয়ই ওঙ্কারেশ্বরের দুপাশে মাসিমার হাতে বোনা অনেক গাছ মাথা তুলেছে। আমরা আর আলাদা করে চিনতে পারবো না, আমরা জানতে বা বুঝতেও পারবো না, কিন্তু মাসিমার হাতের ছোঁয়া মা নর্মদা তার তটে সযত্নে রক্ষা করেছেন বলেই আমাদের বিশ্বাস। পরিক্রমা করে দুপুরবেলা নাগাদ আমরা ফিরে এলাম। এই ফিরে আসার সময়ের মধ্যে যে ঘটনা ঘটলো সেটা হচ্ছে যে আমার কাছে খবর এলো যে আমার শ্বশুরমশাই পরলোক গমন করেছেন। তো আমরা তখন, যে সময়ে খবরটা এলো সকালবেলা, আমরা তখন কাবেরী নদী এবং নর্মদা নদীর সঙ্গমস্থল সেইখানে বসে আছি। আমার স্ত্রী নদীর পাড়ে জলের মধ্যে পা ডুবিয়ে বসে আছে, আমি ওপরে দাঁড়িয়ে আছি। এই সময় ফোন এলো, ফোনে কথা হলো।
হয়ে এবার আমি একটা ভীষণ টানাপোড়েনের মধ্যে পড়ে গেলাম যে আমি তাহলে কি করব, এই খবরটি চেপে যাব না পরিবেশন করব। এবং যদি এই খবরটি যেহেতু মানে এই কানে গেল, তাহলে আমাদের তো ফিরে যেতে হয়, আমাদের তো যাত্রাটিও হলো, কারণ আমাদের ওঙ্কারেশ্বর থেকে মহেশ্বর হয়ে মহাকালেশ্বর যাওয়ার কথা, যাত্রাও সম্পন্ন হলো না, আবার ফিরে যেতে হবে। কিন্তু ফিরে যেতে হলেও আমার স্ত্রীর কাজ হবে 4 দিনের মাথায়, কিন্তু 4 দিনের মধ্যে আমাদের এখান থেকে ফিরে যাওয়ার সম্ভাবনা প্রায় নেই। কি করা যায়, চিন্তার মধ্যে পড়লাম। যাই হোক, আমি সংবাদ আমার স্ত্রীর কাছে দিলাম, স্বাভাবিকভাবেই একটা শোকচ্ছন্ন পরিবেশ তৈরি হলো। হঠাৎ মাসিমা লাফিয়ে উঠে বললেন, তোমার বাবার কি ভাগ্য, কি সৌভাগ্য করে জন্মেছেন। আমরা সকলেই একটু হতচকিত হয়ে গেলাম। মাসিমা এই সময় কি বলছেন? উনি বলছেন, চিন্তা করো না, তুমি তোমার বাবার কাজটা মহাকালেশ্বরে গিয়ে করতে পারবে। সারা ভারতবর্ষ থেকে মানুষ এই শেষকৃত্য করবার জন্য মহাকালেশ্বরে আসার চেষ্টা করে, কষ্ট করে ব্যয় করে এখানে এসে থাকে। তোমাকে তা করতে হচ্ছে না, তুমি স্বাভাবিক প্রক্রিয়াতেই মহাকালেশ্বরে গিয়ে তোমার বাবার কাজ করতে পারবে। এটা সৌভাগ্যের ব্যাপার নয়? তো আমরা মেনে নিলাম কথাটা, যে মাথায়ও ঢুকলো যে তাহলে আর 4 দিনের জন্য বাড়ির দিকে ফিরতে গিয়ে এদিকও না ওদিকও না এরকম হবে না, আমাদের কাজটা আমরা মহাকালেশ্বরে করতে পারবো। তারপরে আমরা মহেশ্বর হয়ে মহাকালেশ্বরে গিয়েছিলাম, সেখানেই আমরা আমার শ্বশুরমশাই শেষকৃত্য করেছিলাম। কিন্তু তার আগে যে ঘটনাটি উল্লেখ করবার জন্য আমি আজকে এখানে এসেছি, সেটা হচ্ছে আমরা যখন ওঙ্কারেশ্বর পরিক্রমা করে ফিরে এলাম দুপুরবেলা, আমরা গজানন আশ্রমে গিয়ে খাওয়া দাওয়া করে আবার হেঁটে হেঁটে এলাম মামলেশ্বর মন্দিরে। ওঙ্কারেশ্বর একদিকে, নর্মদা তটে এই পাশে মামলেশ্বর মন্দির। মামলেশ্বর কালো পাথরের মন্দির। মামলেশ্বর মন্দিরে যাবার পথে এক পাশে নর্মদা নদী বয়ে চলেছে বেশ খানিকটা নিচে, আর আরেক পাশে ছোট 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 বাড়ি। সেই বাড়ি খুব ছোট, একতলা সামান্য বাড়ি, কিন্তু প্রত্যেকটা বাড়ির সামনে অনেকখানি জায়গা, এবং সেই জায়গায় খুব সুন্দর রঙ্গোলি করা হয়েছে, খুব সুন্দর। আসলে দীপাবলির সামনে, আমরা যেদিন গেছি সেদিন কালী পুজোর রাত, রঙ্গোলি করা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। কিন্তু মজা হচ্ছে যে এত সুন্দর করে সাজানো কেউ কোথাও নেই। যাই হোক, যাচ্ছি, রাস্তায়ও কেউ নেই। মামলেশ্বর মন্দিরে আমরা যখন গিয়েছি কেউ নেই, ভক্তবৃন্দ কেউ নেই, কেবলমাত্র পুরোহিত। শৃঙ্গার পর্ব শুরু হবে, পুরোহিত আছেন এবং শৃঙ্গারের উপকরণ এসেছে। সেইখানে গিয়ে আমরা গর্ভগৃহে বসলাম। পুরোহিত আমাদের দেখে শৃঙ্গার পর্ব শুরু করলেন। শৃঙ্গার পর্ব দীর্ঘায়িত পর্ব, সেই জন্য তিনি শৃঙ্গার করে যাচ্ছেন, সবাই আমরা বসে আছি। এ সময় আমার মনে হলো যে আমি একটু বাইরে ঘুরে আসি, বাইরে খোলা আকাশের নিচে বাইরে ঘুরে আসি। মামলেশ্বর মন্দিরের ঠিক পেছনে 6টি শিব মন্দির রয়েছে, যেমন দক্ষিণেশ্বরে আমরা দেখেছি ওই রকম ছোট 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 শিব মন্দির। তো আমরা গর্ভগৃহ থেকে আমি গর্ভগৃহ থেকে বেরিয়ে এসে একটা প্যাসেজ, সেই প্যাসেজে প্রবেশদ্বারের দিকটা, প্যাসেজ যেটা শুরু হয়েছে সেখানে একদম পাশের দিকে, প্যাসেজের পাশের দেয়ালের দিকে অনেকগুলো শিবলিঙ্গ, ছোট 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 মাটির শিবলিঙ্গ তৈরি করে রাখা হয়েছে। বলা হলো যে 1000 শিবলিঙ্গ প্রতিদিন তৈরি হয়, প্রতিদিন নর্মদা নদীতে বিসর্জন দেওয়া হয়। সে শিবলিঙ্গ রাখা রয়েছে বিসর্জনের অপেক্ষায়। তো সেই শিবলিঙ্গ দেখতে দেখতে আমি ওই একটা লম্বা চওড়া প্যাসেজ, সে প্যাসেজ দিয়ে আমি পেছন দিকে উঠোনের দিকে যাচ্ছি, যেখানে ওই ছোট ছোট শিব মন্দিরগুলো রয়েছে। আমি যখন মাঝামাঝি এসেছি সেই সময় হঠাৎ পেছন থেকে হুড় 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 করে
একটি ছেলে এসে আমাকে, যথেষ্ট জায়গা আছে, যথেষ্ট চওড়া প্যাসেজ, কিন্তু আমার সামনে এসে দাঁড়িয়ে, সেও কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলেছে। আমি কিন্তু তার মুখ দেখতে পাইনি, এগিয়ে চলেছে। আমার ভেতরে ভেতরে একটা উষ্ণতা তৈরি হলো, আমিও তার পেছন পেছনই যাচ্ছি। যেতে যেতে নামলাম, নেমে উঠোনের ওপর দিয়ে যেদিকে মন্দিরগুলো সেদিকেই যাচ্ছি। আমি এখান থেকে শুরু করব ভেবেছি, সেও সেদিকেই আগে যাচ্ছে। সে গেল, আগে মন্দিরে ঢুকলো, ঢুকে সে প্রণাম করলো, করে বেরিয়ে এলো। এবারে আমি ঢুকলাম। মন্দির পুরনো মন্দির, প্রাচীন মন্দির, অনেকদিন সংস্কার হয় না, এরকম আলো নেই, একটা করে মোমবাতি জ্বালানো আছে আর মালা দেওয়া আছে, শিবলিঙ্গে পূজা হয়েছে এটা বোঝা যাচ্ছে। তো আমিও দাঁড়ালাম, প্রণাম করলাম, আমিও চলে এলাম। আমি চলে এলাম দ্বিতীয় মন্দিরটির দিকে আমি যাচ্ছি। তিনিও আগে মন্দিরে ঢুকেছেন, যথারীতি প্রণাম করেছেন, বেরিয়ে এসছেন। আমিও পরে ঢুকেছি, বেরিয়ে এসছি। এরকম করে 3, 4, 5টি শিব মন্দির আমরা ওইভাবে, তিনি আগে আমি পরে, এইভাবে গিয়ে ষষ্ঠ যে শিব মন্দিরটি, সেটা বেশ খানিকটা দূরে, আসলে মামলেশ্বর মন্দিরের প্রবেশদ্বারের মানে সমান্তরাল একটি স্থানে। সেই মন্দিরটি কিন্তু সংস্কার হয় এবং সেই মন্দিরটির ভেতরে আলো জ্বলছে। এই পঞ্চম মন্দির এবং সেই মন্দিরের মাঝখানে একটু উঁচু জায়গা আছে, যে উঁচু জায়গাটার ওপর দিকটা ঘন জঙ্গলে পূর্ণ। তো সেই পঞ্চম মন্দির থেকে ষষ্ঠ মন্দিরের দিকে যখন যাচ্ছি, আমার সামনে তিনি আছেন। হঠাৎ আমার হাতটা বাড়িয়ে দিলেন তিনি, তার হাতটা তিনি বাড়িয়ে দিয়ে আমার পথ রোধ করলেন। আমি একটু দাঁড়িয়ে গেলাম, বিরক্তও হলাম যে ব্যাপারটা কি। তখন উনি বললেন, নাগরাজ হ্যায়। আমি বললাম, নাগরাজ? একটু অবাক হলাম, এতক্ষণ অবধি তো সবই সুন্দরভাবেই চলছিল, নাগরাজ? একটু অবাক হয়ে একটু আতঙ্কিত হলাম, ভয়ও পেলাম। চারিদিকে দেখছি যে কোথায় কি দেখে উনি বললেন, কেন বললেন। এদিক ওদিক দেখছি, আমি কিছু দেখতে পাচ্ছি না। হঠাৎ আবার একটা শব্দ এলো, ও দেখো। আমি তার নির্দেশিত পথে তাকিয়ে দেখলাম, ওই আলো জ্বলা যে ষষ্ঠ মন্দিরটি, তার থেকে খুব নিশ্চিন্তে ধীরে সুস্থে হেলে দুলে বেরিয়ে আসছে নাগরাজ। একটি বৃহৎ বড় নাগ ওইভাবে ধীরে সুস্থে বেরিয়ে এসে, আস্তে আস্তে এসে পঞ্চম এবং ষষ্ঠ মন্দিরের মাঝখানের যে রাস্তা উঁচু হয়ে জঙ্গলের দিকে চলে গেছে, সেখান থেকে হেলে দুলে উঠে ওপরে বিলীন হয়ে গেলেন। আমি তো একদম পাথরের মতো, আতঙ্কে পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছি। আমার স্ত্রীও অনেকক্ষণ আমি নেই দেখে আমার খোঁজে বেরিয়ে এসে তিনি ঠিক আমার পেছনটায় দাঁড়িয়ে ছিলেন এবং তিনি আর কিছু দেখতে পাননি, শুধু নাগরাজ বিলীন হয়ে, জঙ্গলে বিলীন হয়ে যাওয়ার আগে তার লেজের একটুখানি অংশ দেখতে পেয়েছেন। তো যখন নাগরাজ অদৃশ্য হয়ে গেলেন, তখন আমার সম্বিত ফিরে এলো এবং আমার প্রথমেই মনে হলো যে ওই ছেলেটি আমাকে না আটকে দিলে আমি তো ওই মন্দিরের মধ্যে গিয়ে পড়তাম। তাহলে তো আমার নাগরাজের সঙ্গে সরাসরি সংঘাত হওয়ার সম্ভাবনা ছিল, তাহলে তো আমার বিপদ হতে পারত। তিনি তো আমাকে বড় বিপদ থেকে রক্ষা করেছেন, তাকে তো অন্তত একটা ধন্যবাদ আমার তরফ থেকে দেওয়া উচিত। আমি ছুটে এগিয়ে এলাম মন্দিরের গেটের কাছে। আমি যখন গেট দিয়ে যখন বেরোতে যাচ্ছি, মানে ওই ভদ্রলোকের খোঁজে যিনি আমাকে বাঁচালেন, তখন মন্দিরের গেট দিয়ে ওই আমাদের সুধীর রাত্রের যিনি ভাইপো, তিনি ঢুকছেন। আমি তাকেই ধরে বললাম, তিনি তো ওখানকার মানুষ, তাকেই ধরে বললাম, ইহা নাগরাজ হ্যাঁ? ওনার চোখ দুটো বড় বড় হয়ে গেল। নাগরাজ? हाँ है। उन्हीं बोले हाँ है तो सुना, हम हमारा यहाँ जो अगले वाला पुरोहित है, उन सभी ने बोला नागराज हैं, लेकिन मैं 25 वर्ष यहाँ पुरोहित, मैंने तो कभी नहीं देखा।
आपने देखा? अभी अभी तो मंदिर से निकल के चले गए। आपने देखा? हाँ देखा। अपनी निगाहों से देखा? হ্যাঁ ভাই, আমি গল্প কথা বলছি না, আমি বলছি একটি ছেলে আমাকে এইভাবে বাঁচিয়ে দিয়েছে। সেই ছেলেটি এইমাত্র মন্দির থেকে বেরিয়েছে, আপনি তো ওই দিক থেকে আসছেন, আপনি কি কাউকে দেখেছেন? বললাম আমি তো কিছু, हम तो किसी को देखा नहीं। তো আমি তাকে উপেক্ষা করে ছুটে বাইরে গেলাম, এবং তিনি খালি বলে যাচ্ছেন, বারবার প্রণাম করছেন আর বলে যাচ্ছেন, আপ বড়ে ভাগ্যশালী হ্যায়, আপ বড়ে ভাগ্যশালী হ্যায়। আমি তো ছুটে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে দেখছি সামনে একটা রাস্তা চলে গেছে নর্মদা নদীর দিকে, সেখানে কেউ নেই। ডান দিকে রাস্তা চলে গেছে সেই রঙ্গলি পেরিয়ে, অনেক দূর অবধি রাস্তা দেখা যাচ্ছে, সেখানে কেউ নেই। বাঁদিকে যে রাস্তা গেছে সেখানেও লোক নেই, জন নেই, কিচ্ছু নেই। উনিও নেই। তিনি কোথা থেকে এলেন, কোথায় গেলেন আমার জানা নেই। তো আমি একটু বিমর্ষ হয়ে, যে তিনি এত বড় উপকার করলেন, আমি তাকে ধন্যবাদটুকু দিলাম না, বড় উষ্ণ হয়েছিলাম। বিমর্ষ হয়ে আমি ফিরে আসছি, তখন উনি আমাকে আবার ধরেছেন, ওই সুধীর রাত্রের ভাইপো আমাকে আবার ধরেছেন। আপ বড়ে ভাগ্যশালী হ্যায়, আপ বড়ে ভাগ্যশালী হ্যায়। আমি বললাম, কেন আপনি এমন কথা বলছেন? बोला आप नागराज को देखा? मैंने हाँ देखा, लेकिन उन्होंने हमको सहारा दिया, इसीलिए देखा, उन्होंने हमको बचा लिया। তখন বলছে, आपको पता है वो कौन है? मैंने ना, कैसे पता होगा, हम यहाँ पे नए आए हैं, हम किसी को नहीं पहचानते हैं, यहाँ किसी को नहीं जानते, कैसे मालूम होगा? तो मुझे आप कहाँ आए हैं? मामल शैन मंदिर में। वो किसका मंदिर है? मैंने शिव जी का है, स्वयं शिव जी आपका पास आए थे आपको बचाने के लिए। তো সঙ্গে সঙ্গে আমিও প্রণাম করলাম, এবং আমি স্বীকার করলাম যে নর্মদা মায়ের আশীর্বাদ অমরকণ্টক থেকেই আমাদের সঙ্গে চলেছে। আমি অনুভব করলাম, এবং আমার ভেতরে একটা কম্পন তৈরি হলো। আমি সাধক নই, আমি সাধনা করি না, আমি জপ তপ পূজার্চনা করি না, কিন্তু আমাকেই তিনি রক্ষা করে গেলেন, আমাকেই তিনি দর্শন দিয়ে গেলেন। আজকে বড় আক্ষেপ, আমি তার মুখ দেখতে পাইনি, তার পেছনটাই কেবল দেখতে পেয়েছি। ধন্যবাদ।